সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে আদালত বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়। আদালত আরও বলেন, সংবিধান দেশের সর্বোচ্চ আইন আর ৭ অনুচ্ছেদ হচ্ছে ধ্রুবতারা। গত ৪ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি রিটের শুনানি শেষ হয়। ২০১১ সালে ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে আওয়ামী লীগ। দর্শক, আমাদের সহকর্মী রাকিব হাসান রয়েছেন আদালত প্রাঙ্গণে, আমরা তার সাথে সরাসরি যুক্ত হব। রাকিব, সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ নাদিয়া আপনাকে। আসলে ঠিক আপনি যেমনটি বলছিলেন যে আমরা এইমাত্রই জানতে পেলাম যে এই রায়টি কিন্তু ঘোষণা শেষ হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই রায়টি নিয়ে কথা বলবেন আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কথা বলবেন। তাদের সাথে কথা বলে আমি আরও বিস্তারিত জানাতে পারবো। তবে আমরা যে বিষয়গুলো আসলে জানতে পেরেছি যে সেই বিষয়গুলো যদি একটু বলি যে আপনাদের আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করে আনা, ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। এর সাথে কিন্তু আরও কয়েকটি বিষয় ছিল যে অবৈধভাবে যারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবেন তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করা হবে। আসলে এমন বেশ কয়েকটি বিষয় ছিল। অল্প কিছুক্ষণ আগে রায় হয়েছে, রায়ে কিন্তু সবগুলো বিষয় বাতিল করা হয়নি। এখানে কিছু কিছু বিষয় বাতিল করা হয়েছে, কিছু কিছু বিষয় আবার পুনর্বহাল করা হয়েছে। সেই বিষয়গুলো আসলে কী কী বিষয় বাতিল করা হয়েছে, কী কী বিষয় পুনর্বহাল করা হয়েছে, সেগুলো আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায়টি ছিল বা সংশোধনী ছিল সেটি আবারও পুনর্বহাল করা হচ্ছে। এছাড়া কিন্তু অবৈধভাবে রাষ্ট্র গ্রহণ করে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে আসলে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করা হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে সরকার বা আদালত কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, বেশ কিছু রায় দিয়েছেন। সেই রায়ের জন্য আমরা একটু অপেক্ষা করতে হবে বিষয়গুলো জানার জন্য। আরেকটি বিষয় আমি পাশাপাশি যদি জানাতে চাই, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও কিন্তু বিচার কার্য শুরু হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি 10টার দিকে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিচারপতি সহ সচিব সহ যারা রয়েছেন, যারা এই ট্রাইব্যুনালে এর মধ্যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা তাদেরকে কিন্তু তাদের 16 জনকে কিন্তু এর মধ্যে দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু তাদেরকে ওঠানো হয়েছে। তাদের বিষয় শুনানি শুরু হয়েছে। আসলে তদন্তের যে অগ্রগতি সম্পর্কে জানানো হচ্ছে। এর আগেই কিন্তু একটি রায় নির্দেশনা ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে এই তাদের বিষয়ে যে 1 মাসের মধ্যে শেখ হাসিনা সহ অন্যান্য যাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে তাদের বিষয় তদন্ত কিন্তু 1 মাসের মধ্যে শেষ করার একটি নির্দেশনা ছিল। তারই অংশ হিসাবে এই দ্বিতীয়বারের মতো আসলে এই 16 জনকে আদালতে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাদেরকে এই মামলার অগ্রগতি সম্পর্কে বা তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে বিস্তারিত রাষ্ট্রপক্ষ জানাবেন এবং সেই বিষয়ে তাদেরকে আনা হয়েছে, তাদের সামনেই বিষয়গুলো তুলে ধরবেন। তবে আমরা আসলে অল্প আর কিছুক্ষণ পরে হয়তো বা বিস্তারিত এই সংশোধনীর যে পঞ্চদশ সংশোধনীর রায়ের বিষয়গুলো বিস্তারিত রয়েছে সেগুলো আমরা অল্প কিছুক্ষণ পরে জানতে পারবো এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। নাদিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হাসান। চলে যাব পরের সংবাদে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা 1 মামলার তদন্তের অগ্রগতি জানাতে আওয়ামী লীগের গ্রেপ্তার সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদ সহ 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আজ। পরে 16 আসামির পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালে গুম কমিশনের রিপোর্ট উপস্থাপন করেছে প্রসিকিউশন। এ সময় কমিশনের রিপোর্টে গুমের ঘটনায় শেখ হাসিনা সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির অগ্রগতির বিষয়ে আইজিপির কাছে জানতে চান ট্রাইব্যুনাল। রাজধানী মিরপুর থানার সিয়াম হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার জামিন প্রশ্নে জারি করা রুল 1 মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।
সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মাহবুব আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুইয়া এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন। গত 12 ডিসেম্বর মাহবুব আলীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। গত 10 ডিসেম্বর তাকে জামিন দেন বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিশেষ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কমিটির সদস্য সংখ্যা 5, 7 কিংবা 9 জনও হতে পারে, যেখানে সশস্ত্র বাহিনীর সদস্যই বেশি থাকবে। তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। সরকারি চাকরি সহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। কমিশন প্রধান বলেন, পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না, প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। এছাড়া দলীয় ভিত্তিতে ক্যাডার পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে কমিশন প্রধান বলেন, উপসচিব থেকে উপরের পদে পিএসসির পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হবে। আর যে কোটা ছিল তা 50% করে রাখা হবে। প্রশাসন ক্যাডারে 50% এবং অন্যান্য ক্যাডারে 50%। ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, এটা আমরা রিকমেন্ড করতেছি, এটা থাকবে না, কোথাও থাকবে না। আপনি নাগরিক পাসপোর্ট নেবেন, আপনার নাগরিক অধিকার, আপনাকে পুলিশ ভেরিফিকেশন কেন বলতে? ইংল্যান্ডে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে। ওয়াই আই এম এ সিটিজেন। এখন আমি পাসপোর্ট, আরেকটা জিনিস হলো, এটা অবশ্য আমাদের কমিশনের কিছু না, বাট আমার সবসময় অ্যাটিটিউড হইলো যে খারাপ কোনো লোক যদি দেশে আসে তো তারে ঢুকতে না দেওয়ার কারণ কি, বরং আমার ভিতরে আসলো আমার সুবিধা হলো। আর কেউ যদি বাইরে হয়ে যেতে চাই, গুড রিটেন্স অফ ব্যাড রাবিশ, চলে গেল, তো অসুবিধা কি? এই যে আমরা যে এয়ারপোর্টে যেগুলো করা হয়, এগুলো আমি মনে করি এটা টোটাল ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড আননেসেসারি। একটা খারাপ লোক যদি ঢুকে আসে খুব ভালো, এখন তার বিরুদ্ধে আমার কোনো অ্যাকশন নিতে হলে আমি নিতে পারবো। আর সে যদি চলে যায় তো গুড রিটেন্স অফ ব্যাড রাবিশ, আমার অসুবিধা কি? কিন্তু এইটা না করে এই পুলিশ ভেরিফিকেশন, এটা সেটা এয়ারপোর্টে আটকাই দেওয়া, ফ্লাইটে উঠতে দেওয়া না দেওয়া, কে করে এটা? এই যে অদৃশ্য শক্তি, এইগুলো আমরা মনে করি, আমার পার্সোনাল ভিউগুলো, যে আই ফিল দ্যাট দিস শুড নট বি দেয়ার। ওয়াই শুড এনিওয়ান, ইট ইজ এ সিটিজেন্স রাইট টু গেট এ পাসপোর্ট। সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারে কাটাখলি নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ নিয়ে অনিশ্চয়তায় শহরবাসী। নির্ধারিত সময় কাজ শেষ করতে না পারায় 46 লাখ টাকা জরিমানা দিয়ে পাঠিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। নতুন করে কোনো প্রকল্পে ব্রিজটি যোগ করার সুযোগ না থাকায় চরম দুর্ভোগে 25 গ্রামের মানুষ। ইলিয়াস কমলের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে 2021-22 অর্থ বছরে 64 জেলার অভ্যন্তরে ছোট নদী, খাল ও জলাশয় পুনর্খনন প্রকল্পের আওতায় 2021 সালের আগস্ট মাসে শুরু হয় সেতুটির নির্মাণ কাজ। 7,28,02,000 টাকা ব্যয়ে ব্রিজটি শেষ করার মেয়াদ ছিল 2024 সালের 30 জুন। 2022 সালের মার্চ মাসে অর্ধেক কাজ করে ব্রিজের কাজ বন্ধ করে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান মঈনুদ্দিন লিমিটেড। কাজ বন্ধ করার আগ পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে 2,68 লাখ টাকার বিল পরিশোধ করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের মেয়াদ অনুযায়ী 30 জুন সমাপ্তির ঘোষণা করে কাজটি। এর মধ্যে কাজ অসম্পূর্ণ থাকায় ফেরত চলে যায় প্রকল্পের অবশিষ্ট 4,60 লাখ টাকা। ফলে অসম্পূর্ণ সেতুর কারণে যাতায়াতের ভোগান্তিতে প্রায় 25 গ্রামের মানুষ। এই মেয়েরা এই দিক দিয়ে চলাফেরা করতে পারে না। অনেক ছোট ছোট পোলাবান এখান দিয়ে যাওয়া আসা করে, কিন্তু ওই ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ। মুরব্বী মানুষ চলাফেরা খুব অসুবিধা। অসুস্থ কোনো মানুষ হলে এখান দিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন। গর্ভবতী মহিলা যাবে, একটু ঝুঁকিপূর্ণই হয়ে যায়। সরকারের কাছে আমাদের জোর দাবি, আমাদের এই ব্রিজটা বিশেষ প্রয়োজন, একান্তই প্রয়োজন। যদি এটা পুনরায় নির্মাণ না করা হয় তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে আন্দোলনে যেতে বাধ্য হব। পার্শ্ববর্তী রেলওয়ের ব্রিজটি অনেক পুরনো হওয়ায় তা দিয়ে চলাচলে অনেকটা ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে, জানিয়েছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। অতি জরুরিভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে
এই অসমাপ্ত যে ব্রিজটি, এই ব্রিজটির সংযোগ স্থাপন নতুন করে করার জন্য নতুন টেন্ডারের মধ্য দিয়ে বৃষ্টির জন্য অনুন্নয়ন রাজস্ব খাতে চাহিদা দেওয়া হয়েছে, নতুন করে বরাদ্দ আসলেই কাজ শুরু করা হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জুন মাসে এই প্রজেক্টটা আমাদের ক্লোজ হয়ে গেছে। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি। যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে আমরা কাজটা করি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় 46 লাখ টাকার জরিমানা দিতে হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানকে। বৃষ্টির জন্য নতুন করে বরাদ্দ দিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে 25 গ্রামের মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি। আজ 17 ডিসেম্বর খুলনা হানাদার মুক্ত দিবস। 1971 সালে 16 ডিসেম্বর বাঙালি বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল 17 ডিসেম্বর। এই দিনে শিরোমণি এলাকায় মুক্তিসেনাদের কাছে 3000 পাক বাহিনী আত্মসমর্পণ করে। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে 9 ডিসেম্বর নওয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। ট্যাঙ্ক, কামান, সাজোয়াবহর আর গোলাবারুদ সহ খুলনার শিরোমণি, ইস্টার্ন গেট ও ফুলবাড়ি গেট এলাকায় ঘাঁটি স্থাপন করে তারা। একে একে তারা গোটা এলাকা দখল করে নিয়ে নির্যাতন চালায় সাধারণ মানুষের ওপর। নির্বিচারে গুলি করে মারতে থাকে নিরীহ বাঙালিদের। প্রাণ বাঁচাতে এলাকার মানুষ ঘরবাড়ি ফেলে চলে যায় পার্শ্ববর্তী ভৈরব নদীর ওপার। একসময় জনশূন্য হয়ে পড়ে ওই এলাকা। যখন পাক হানাদার বাহিনী যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের সাথে টিকতে না পেরে যশোর ক্যান্টনমেন্ট তারা ছেড়ে খুলনা অভিমুখে রওনা হয়, পশুর গুলিগুলো হয়। এখানে কোনো লোকজন জনশূন্য বসতি ছিল। 71 সালের 12 ডিসেম্বর সকালে হঠাৎ করেই পাক সেনাদের এই ঘাঁটিতে 4 দিক থেকে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। মিত্রবাহিনী ও মুক্তিসেনাদের 5 দিনের সারাশি আক্রমণে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত পরাজিত হয় পাক বাহিনী। 17 ডিসেম্বর শিরোমণি এলাকায় 8 নং সেক্টর কমান্ডার মেজর মঞ্জু ও মিত্রবাহিনীর প্রধান KM সিং এর কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করে। এখানে একটা গোডাউন আছে, এই গোডাউনে নারী এবং পুরুষ আইনা এখানে আটকাই রাখতো এবং টর্চিং করতো। বিভিন্ন নির্যাতন করে এবং পুরুষদের পরে অত্যাধিক অত্যাচার করে। মোংলা বন্দর দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে যশোর ক্যান্টনমেন্টের হানাদার সদস্যরা। নওয়াপাড়া হয়ে তারা আশ্রয় নেয় খুলনা শিরোমণি সহ বিভিন্ন এলাকায়। তাই একদিন পর স্বাধীনতার স্বাদ পান খুলনাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এবার আমাদের খুশি ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হাঁসের খামার। খরচের তুলনায় ভালো লাভ হওয়ায় হাঁস পালনে ঝুঁকছেন খামারিরা। আশুগঞ্জের চর সোনারামপুরে 10টি খামারে বর্তমানে 20,000-এরও বেশি হাঁস পালন হচ্ছে। তবে এ কাজে প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ খামারিদের। প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিকের রিপোর্ট, জানাচ্ছেন শামসরাবিজ উচ্ছ্বাস। হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুরে জনপ্রিয় হয়ে উঠেছে হাঁসের খামার। প্রতিবছর শীত মৌসুমে দূর দূরান্ত থেকে আসা অস্থায়ী খামারিরা মেঘনার এই চরে গড়ে তুলছেন হাঁসের খামার। অনুকূল পরিবেশ থাকায় আশপাশের বিভিন্ন উপজেলার আগ্রহীরাও আসছেন হাঁস লালন পালনে। এতে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় বেকার সমস্যাও দূর হচ্ছে। আমরা মূলত হাঁস পালি, আমরা নিজে সামগ্রী ধরতে পারি, সবসময় সারা বছর হাঁস পালি। তবে এবছর হাঁসের খাবারের দাম বেশি ও ভাইরাস আক্রান্ত হয়ে হাঁস মারা যাওয়ার কারণে এবং সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ায় লাভের মুখ দেখতে পান না তারা। পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগের সহায়তা না পাওয়ারও অভিযোগ তাদের। 3200 আর সময় আছে 22 বিক্রিয়া পাই আমার 1600, 1500 মারা গেছে। এখন আমি গেলাম উপজেলাত, আমি কোনো কিছুই পাইলাম না। ফিটের দাম যদি একটু কমায় দেয় তাহলে আমরা ফিটটা খাওয়াই একটু ডিমের প্রোডাকশন আমরা বাড়াইতে পারি। আর ফিটের দাম না কমাইলে আমরা পারতাম না, আমাদের লস হইতেছে। খামারিদের বিভিন্ন সমস্যার ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান তাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। খামারিদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। আমরা এখানে যত হাঁস লালন পালনকারী আছেন সবাইকে আন্তরিকভাবে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা যে কোনো সময়ে যে কোনো ধরনের অসুবিধা হোক আমাদের হাসপাতালের সাথে যোগাযোগ করবেন। আমরা
সর্বোত্তম চেষ্টা করব সহযোগিতা দেওয়ার। দেশে হাঁস উৎপাদনে খামারের পরিধি বাড়াতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সুবিধার দাবি খামারিদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দিনাজপুরে পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা খনিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাথর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতকাল খনির প্রথম শিফট চলাকালে উৎপাদিত পাথর ভূপৃষ্ঠে উত্তোলনের কাজে ব্যবহৃত স্কিপ ও উইন্ডারে বিয়ারিং ভেঙে যাওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে উৎপাদন কার্যক্রম চালু থাকলেও খনি ইয়ার্ডে পাথর সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসনের লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে খনি কর্তৃপক্ষ।